আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কারদার উপন্যাসটি। লেখনীতে ফিনারা ঝুমুর, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩। রাত কেটে ভোরের আলো ফুটতেই কারদার বাড়িতে শুরু হয়ে গেছে এক এলাহি কাণ্ড। আজ নীরব আর তিথির বৌভাত। চারিদিকে সাজ সাজ রব, লাইটিং ঝলকানি আর বাবুর্চিদের রান্না সুবাসে পুরো বাড়ি ম ম করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন কনে তিথিকে দেখার জন্য আর মেয়ে বাড়ির মেহমানদের আপ্যায়ন তাগিদারিতে। দোতলার বারান্দায় রেলিংয়ে হাত রেখে নিচে সবার এই তুমুল ব্যস্ততা দেখছিল মেঘালয়া। গতকাল রাতের ঝড়ঝাপটাটার পর তার মনে এখনো এক ধরনের কুয়াশাচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হলো গতকাল রাতে জ্ঞান ফেরার পর মেজর কার্দার তাকে আর তেমন কোনো জ্বালাতন করেনি। অত্যন্ত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেবার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ যমদূতের এমন আংশিক রূপবদল মেঘের কাছে এক মস্ত বড় ধাঁধার মতো লেগেছে। মেঘু, চল চল জলদি চল, রেডি হবি, একটু পরেই ভাবি বাড়ি থেকে মেহমান সব এসে পড়বে। ভাবনার মাঝেই কোথা থেকে যেন মিথিলা হুট করেই উড়ে এসে জুড়ে বসলো। এক ঝটকায় মেঘের হাতটা খপ করে ধরে সে টানতে টানতে নিজের রুমে দিকে নিয়ে যেতে যেতে লাগলো। মেঘ নিজেকে সামলে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করলো, আরে বেলা হতে তো এখনো অনেক দেরি, এত আগে রেডি হয়ে আমি কি করব? মেঘের এমন অলস প্রশ্নে মিথিলা চরম বিরক্ত হয়ে পিছু ফিরে তাকালো। চোখ রাঙিয়ে তেতো কণ্ঠেই বলল, একদম চুপ থাকবি, একটা কথা বলবি না, যা বলছি তা কর। অজ্ঞাত মিথিলা যেন জাদরেল আদেশের সামনে মাথা নত করে মেঘ তার রুমে ঢুকে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর মিথিলা রুমের ভারী কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখলো মেঘালয়া। আজকের দিনের জন্য সে বেছে নিয়েছে হালকা বেইজ রঙের একটি চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসই কাটের একটি স্লিভলেস ব্লাউজ। মুখে একদম হালকা স্নিগ্ধ সাজ আর চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। এই অসাধারণ রূপের শ্যামবর্ণের মেয়েটাকে আজ এতটাই নজরকাড়া আর অপ্সরার মতো লাগছে যে যে কেউ এক পলক দেখলেই চোখ ফেরাতে পারবে না। ঠিক ওই মুহূর্তেই নিজের কোনো এক জরুরি কাজের সেই করিডোর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছিল মেজর শিষ্য কারদার অঙ্কন। কিন্তু হুট করেই মেঘের দিকে চোখ পড়তেই সে যেন এক লহমায় পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। সেই তীক্ষ্ণ গম্ভীর চোখ জোড়া ল্যাভেন্ডার গাল থেকে বেইজ সিল্কের শাড়ি পরা এক মায়াবী রূপসীর ওপর গিয়ে আটকে গেল। মেঘের এই সম্মোহীন রূপের দিকে তাকিয়ে শিষ্য এতটাই আনমনা হয়ে পড়েছিল যে নিজের পায়ের হদিশটাও সে ভুলে গেল। হাঁটার গতি না কমিয়ে আনমনেই পা সামনে বাড়াতেই ঘটল বিপত্তি। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই সে বুট জুতোটা পিছল গেল। তবে ডিফেন্সের তুখোড় অফিসার বলে কথা, ভারসাম্য হারিয়ে নিচে গড়াগড়ি খাবার বদলতে সে অত্যন্ত চটজলদি ধপ করে সিঁড়ির ওপর বসে পড়ল এবং এক হাত দিয়ে শক্ত করে সিঁড়ির মেঠালের হাতলোটা চেপে ধরল। পুরো ঘটনা ঘটল এত দ্রুত যে মেঘের অলক্ষ্যেই যে মেঘালয় টেরও পেল না তার। এক ঝলক রূপের আগুন স্বয়ং মেজর কারদার মাটিতে বসে পড়ছে। শিষ্য দ্রুত আশপাশ তাকিয়ে নিশ্চিত হলো এই দৃশ্য কেউ দেখেনি তো। নিজের এই অপূর্ব ও লজ্জাজনক পতনের রাগে ক্ষোভে আর ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘালয়কে এক হাত দিয়ে তেমন অভিজ্ঞতা করলো এবং মনে মনে তাকে ধুয়ে দিতে দিতে ফিসফিসে বলল, তোরে যে শাড়িতে দেখে পিছল খাইলাম সেই শাড়ি পরা যদি বন্ধ না করছি তবে আমার নাম শিষ্য কারদার অঙ্কন নয়। সিঁড়ি থেকে উঠে নিজের ব্লেজারটা টেনে টুনে সোজা করে নিচে নেমে এলো শিষ্য। তার তীক্ষ্ণ চোখ এড়াতে পারেনি যে মেঘালয়া আবার মিথিলা রুমের ভেতর ঢুকে গেল। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। যাক, ওই মারাত্মক লুকের মেয়েটাকে এখনো সে ছাড়া বাড়ির অন্য কেউ দেখেনি। ঠিক তখনই ড্রয়িং রুমের ওপাশ থেকে মেঘের মা আলেয়া বানু আর কাকি পিঙ্কির গলায় আওয়াজ করে গেল। পিঙ্কি আর বড় আপাকে বলছিল, এবার তুই আর দুলাভাই যে রেডি হয়ে নে। আপা ওনারা তো মনে হয় এলো বলে। দুই বোনকে কথা বলতে বলতে এক করিডোর দিয়েই আস্তে আস্তে মেজর শিষ্য কারদার মাথায় এক চরম কুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে শয়তানি হাসিটা চেপে সে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনের কোনো কল না থেকে সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বলল, বানিয়ে বানিয়ে উপাস থেকে কথা শোনার ভান করে বলতে শুরু করলো, হ্যাঁ গালিব বলো, কি খবর? শিষ্যর গম্ভীর আওয়াজ পেল আলেয়া বানু আর পিঙ্কি দুই বোনকেই চমকে উঠে। অফিসিয়ালি ক্রাইমের খবর শুনে ওরা কৌতূহলী হয়ে কান খাড়া করলো। শিষ্য ওদেরকে না দেখে ভান করেই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আর একটু
জোরে জোরে বলতে লাগলো, কি বললে? বান্দরবনে গতকাল একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করছে? কয়জনে? কিন্তু মেয়েকে একা পেলে কোথায় থেকে? সে একটু থামলো, যেন ওপাশ থেকে গালিব নামের এক উত্তর দিচ্ছে। তারপর কপালে গম্ভীর ভাঁজ ফেলে অত্যন্ত চিহ্নিত ও রাগী স্বরেই বলল, কি বলছো? সিলভেন্স করা ড্রেস পরা রাতের বেলায় পার্টি থেকে বাড়ি ফেরার মুখে এই অঘটন ঘটেছে? ওহ গড, আজকাল মেয়েরাও তো সেন্স নেই, ওরা বুঝে না পর্দাশীল মেয়েরাই নিরাপদ নয়, আর ওরা তো ওয়াটস্টোন পরে ঘুরছে। কেয়ারলেস হওয়ায় এই কাল্পনিক কথোপকথন শেষ করে শিষ্য ফোনটা পকেটে পুরল। তারপর দুই বোন সম্পূর্ণ এড়িয়ে, যেন সে কিছুই খেয়াল করেনি এমন একটা ভাব নিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলিয়া বানু আর পিঙ্কির মুখের রং যেন এক পলকেই চুষে নিল কেউ। আলিয়া বানু এমনিতেই মেঘালয়কে নিয়ে সারাক্ষণ এক বুক চিন্তা বুকে চেপে রাখেন। মেয়েটা বড্ড দস্যি, জেদি আর বাউন্ডালা স্বভাবের। চট করে কখনো আকাজ করে বসে, আর কোনো ঠিক নেই। আর সেই কারণেই তিনি সবার সামনে মেঘালয়কে একটু গালমন্দ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে অতটুকু আগলে রাখার তার স্বভাব। কিন্তু এখন শিষ্যের মুখে এই ধর্ষণের নির্মম পরিণতির কথা শুনে আলিয়া বানুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কির দিকে তাকিয়ে গলায় বললেন, আচ্ছা, আমরা যদি রেডি হইতে? তুইও যা, জলদি রেডি হয়ে নে, আমি একটু মেঘুরের ঘর থেকে ঘুরে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলিয়া বানু আর এক মুহূর্ত দেরি না করে হস্তদস্ত হয়ে দোতলার দিকে ছুটে গেল। মেঘালয়া কোথায় আছে তা নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমে পা বাড়াতেই তার কান খাড়া হয়ে উঠল। বন্ধ দরজার ওপাশ থেকে মেঘালয়া খিলখিল করে হাসির আওয়াজ এলো। আলেয়া বানু আর কোনো সৌজন্যতার ধার ধারলেন না, এক ঝটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল তিনি। আর ভেতরে ঢুকেই তার চোখের মনি ছানা বড়া হয়ে গেল। হালকা বেজ রঙের সিল্কের শাড়ির সাথে মেঘালয়া পিঠ খোলা সিলভেজ ব্লাউজ জলজল করছে। মেঘের এই রূপ দেখে মাত্রই আলিয়া বানুর চোখের সামনে বান্দরবন রাতের সেই কাল্পনিক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, অরু, আম্মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? মায়ের এমন আশঙ্কিক রূপচণ্ডী দেখে সে মেঘালয়া চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়েই চেপে ধরলো। একটু প্রশ্ন করলো, কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেবার মতো মানসিকতার অবস্থায় আলিয়া বানু ছিলেন না। তিনি অসুস্থ হয়ে মেঘের দিকে এগিয়ে গেলেন। কোনো কিছু না ভেবেই মেয়ের সিলভেজ দুটো খপ করে ধরে চেপিয়ে ধরে ঝাঁকিয়ে অত্যন্ত দ্রুত তার ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পরছিস কেন বল? কোন আক্কেলে এই হাতাকাটা ব্লাউজ পরলি? জলদি এই সাজ বদলা, একদম সাধারণ পোশাক পরবি, যাতে হাত পা সব ঢাকা থাকে। জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত ও অযৌক্তিক জেদ দেখে মেঘা হা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মু, এই নতুন ভাবির বাড়ির লোক থেকে আসবে, সবাই কত সুন্দর করে সেজেছে, আর আমি? মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে আলেয়া বানু আর মৃদু চিৎকার করে উঠলেন, কি বলছি তোরে? কানে ঢুকছে না? তোরে বলছি না এই শাড়ির বদলে অন্য পোশাক পরবি? এই মিথিলা! পাশের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছিল মিথিলা। খালাম্মার এমন চিৎকার শুনে সেও হাতের লিপস্টিক ফেলে থমথম খেয়ে তাকালো। আলিয়া বানুর মিথিলাকে লক্ষ্য করে হুঙ্কার সুরেই বললেন, মিঠু, তুই ওর এই হাতাকাটা সাজ এক্ষুনি বদলে দে। দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো থ্রি পিস বা সারারা ঘাড়ারা এনে ওরে পরিয়ে দে, কিন্তু এই পোশাক ও রুম থেকে এক পা ওজন বের না হয়। কথাটা শেষ করে আলিয়া বানু আর মেঘের ফ্যাকাশে মুখের দিকে তাকালো না। বুক চিপটি ধরে নিয়ে যেভাবেই হন্তদন্ত হয়ে এসেছিলেন সেভাবেই গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘালয়া আয়নার দিকে তাকালো। 2 ঘন্টা ধরে এত মন দিয়ে করা সাজটা এক নিমিষেই মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আম্মার হঠাৎ কি হলো রে মিথু? আম্মা হঠাৎ এমন ব্যবহার করলো কেন? আগে তো এমন করেনি। মিথিলাও একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খালাম্মার কখন যে কি হয় আল্লাহই মালুম। বাদ দে, বাঘের ওপর রাগ করা যায়, কিন্তু মায়ের ওপর তো করা যায় না। চল তোরে আমার সেই পাউডার ব্লু সারারাটা বের করে দেই, ওটার হাতাও তো ফুল, খালাম্মাও শান্তি পাবে। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেটে পাউডার ব্লু রঙের একটি জামকালো সারারা বের করে করলো, যার পুরো জমিন জুড়ে সোনালি রং আর রূপোর সুতো চমৎকার কারুকাজ। মেঘকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সেই সারারাটা পরিয়ে দিল সে। এরপর মেঘাল আগলা চুলগুলো সুন্দর করে একটা স্টাইলিশ খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘন্টার আগের সাজটা মাটি হলেও এই নতুন পোশাকে মেঘালয়কে যেন আরো বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে। মেঘের শ্বাস শেষ হলো, মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল।
দুই বোন যখন রুমের দরজা খুলে বাইরে বের হলো, ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে কিঞ্জা সেজে ওদের দিকে আসছিল। মেঘা আর মিথিলা এই জমকালো রূপ দেখে কিঞ্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর দুই হাত দিয়ে ঠেকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোদের দুজনকে। মেঘালয়া তার স্নিগ্ধ হওয়া হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকেও অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপু। তিন রূপসী এবার একসাথে হাত ধরাধরি করে দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এদিকে নিচে ড্রয়িং রুমের কোণে সুপাই কুশন ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে তিনজনকে নামতে দেখে দুই ভাইয়ের ভেতরে শয়তানিটা আরো চড়া হয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একটি কিপটমি কেটে বলল, আরে দেখ দেখ, আসমান থেকে পরি বদলে এক ঝাঁক কাইল্লা পেতনি নামছে রে। একবার যদি একা পাই তবে ঘাড় মোটকে কাঁচাই খেয়ে ফেলবো। ওদের এমন ফাজলামি শুনে কিঞ্জা আর নিজেকে সামলাতে পারলো না। সে সিঁড়ির মাঝ থেকে দাঁড়িয়েই চিৎকার করে বলে উঠল, কি বললি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে? তোমার এত বড় সাহস বোনদের এভাবে খেপাতে পেরে। রাহাত আর আদরের মুখে যেন বিজয়ী হাসি ফুটে উঠল। ওরা হাইফাই লিপ করে ভান করলো। এবার মিথিলা কোমর হাত দিয়েই তড়িপড়ি উঠে বলল, আমরা যদি পেতনি হই তবে তোমরা হলে আস্ত গরুর গোবর। তোরা নিজেরাই আয়নায় গিয়ে মুখ দেখছিস, দেখিসনি? তোদের গা থেকে 24 ঘন্টা কেমন গোবর গোবর গন্ধ বের হয়। ইয়াকথু! মিথিলার মুখে গোবর শুনে রাহাতের মুখে একটুখানি হাসি এক ঝলকেই কপাল কুচকালো কালো হয়ে গেল। কিন্তু আদর দম্বার পাত্র নয়, সে ওদের আরো বেশি খেপানোর জন্য বুক ফুলিয়ে বলল, আরে আমরা গোবর হলেও তো জমিনে সার হিসেবে কাজে লাগি। তোরা তো তোরা তো 7 বালতি আটা ময়দা মেখেও শেষমেশ সেই পেট থেকেও গেলি, কোনো লাভ হইল না। ঠিক তখনই ড্রয়িং রুমের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো শিষ্য কারদার অঙ্কন। যদিও একা ছিল না, তার পাশে ছিল তার বাবা জুবাইর কারদার। বাপ বেটা দুইজন মিলে আজ সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান। কোন কোন বিষয়ে অতিথি ও ডিফেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন তাদের প্র্যাকটিক্যাল আর আপ্যায়নের তাগিদারি নিয়েই গভীর আলোচনায় মুগ্ধ ছিলেন। কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে আদর আর রাহাতের ওই উচ্চ কিপটামি আর মেয়েদের চিল্লাচিল্লি জুবাইরের সাহস আর শিক্ষক দুজনের কানেই গিয়ে পৌঁছালো। জুবাইর কারদার কথা নামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। শিষ্য তাদের বাবার সাথে কথা বলা বন্ধ করে ভুরু কুচকে সেদিকে তাকালো। কিন্তু সামনে তাকাতেই মেজর শিষ্য কারদারের সেই কুচকে থাকা কঠিন লড়াল মুহূর্তেই যেন শীতল হয়ে উঠল। সিঁড়ির গোড়ায় বেইজ সিল্কের সেই পিঠখোলা স্লিভলেস শাড়ির বদলে একটা পাউডার ব্লু রঙের ফুলো হাতা জমকালো সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘালয়া। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুক পিঠে হাত সব সাবলীল ঢাকা। তার এই নতুন রূপে দেখায় মাত্রই শিষ্যর মনের ভিতর এক তীব্র সন্তুষ্টির হাওয়া বয়ে গেল। জুবায়ের সাহেব হেসেই ফেললেন ওদের কাণ্ড দেখে। এই ছেলে মেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানেই একটা হাট বসিয়ে ফেলবে। জুবায়ের সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেল। শিষ্য সেখানেই দাঁড়িয়ে রইল। শিষ্য মেঘের আপাদমস্তক আরও একবার দেখে নিয়ে তার স্বভাবসুলভ গম্ভীর দিকে এক চিরতে রহস্য কণ্ঠেই বলল, বাচ্চাকে এখন অত্যন্ত বাচ্চার মতো লাগছে। এটাই পারফেক্ট। বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই, খুব সমস্যা হয় এতে। এখানেই শেষ পর্ব 3 মেজর কারদার উপন্যাসের।